প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকের ক্লাস হচ্ছে আমার 5 নম্বর ক্লাস। তো আমরা এর আগে 4টা ক্লাসে বায়োলজি দ্বিতীয় পত্র পড়িয়েছি। তো আজকে আমরা ইনশাল্লাহ বায়োলজি প্রথম পত্র পড়াবো। তো বায়োলজি প্রথম পত্রে আমরা সাধারণত 7টি অধ্যায় আমরা পড়িয়েছিলাম। আজকে যে অধ্যায় পড়াবো সেই অধ্যায়টা হচ্ছে অধ্যায় 8। আজকে 8 নম্বর অধ্যায় থেকে আজকে আমার ক্লাস শুরু করবো আর কি। তো প্লিজ আমার প্রিয় শিক্ষার্থীকে বলবো যে তোমরা আগের ক্লাস যেভাবে ফলো আপ করেছো আজকের ক্লাসটা সেভাবে ফলো আপ করো এবং খুবই আন্তরিকভাবে ক্লাসটাকে গ্রহণ করবে, আমি আশা করবো আর কি। বায়োলজি পেপার 2-1 চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, এর বাংলা হচ্ছে কলা। তো আমরা জানি কলা বলতে গেলে আমাদের একটা কোষ বিজ্ঞান সম্পর্কে আমাকে একটা ধারণা নিতে হবে। তো আমরা জানি কোষ বিজ্ঞান পড়তে গেলে যে বায়োলজি আছে সেই বায়োলজি হচ্ছে সেল বায়োলজি বলা হচ্ছে। আর কলা বিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান নিতে গেলে যে বিদ্যা আছে সেটা হচ্ছে হিস্টোলজি বলা হচ্ছে। তো আমরা তো জানি যে আমাদের কলা বলতে গেলে কি বুঝি। প্রথমে আমাদের বুঝতে হবে কোষ কী। কোষ হচ্ছে আকৃতি, উৎপত্তি এবং কলা হচ্ছে আকৃতি, উৎপত্তি, কার্যপ্রণালী একই, এইরূপ কোষ সমষ্টিকে কলা বলা হয়। তো আমরা বুঝতে পারছি যে কিছু সংখ্যক কোষ মিলিত হয়ে কলা গঠন করে, তাই না? তো আমরা এই প্রাণীবিদ্যা যখন আমরা পড়াতাম সেই প্রাণীবিদ্যাতে আমরা তোমাদের 4টা কথা আমরা সব সময় বলতাম: কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। তো এই প্রাণীর ক্ষেত্রে আমরা এই 4টা ধাপ রয়েছে, অর্থাৎ কোষ, কলা, অঙ্গতন্ত্র। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই 4টি ধাপ নেই, অর্থাৎ সেখানে 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে কোষ, কলা এবং তন্ত্র। তো আমরা বুঝতে হবে যে কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, অর্থাৎ জীবের যে সকল জৈবিক কাজ যে সম্পন্ন হয় সেটা কোষের মাধ্যমেই হয়ে থাকে। তো কিছু সংখ্যক কোষ মিলে কলা হচ্ছে, কথা ঠিক আছে। কিন্তু কলাগুলো আমাদের কি ধরনের হতে হবে? যে বিভিন্ন আকৃতি কোষ মিলিত হয়ে যে কলা হবে, না। এটা আমাদের বোঝার জন্য যে কিছু সংখ্যক কোষ মিলিত হয়ে কলা গঠন হচ্ছে, আবার কিছু সংখ্যক কলা মিলিত হয়ে কি হচ্ছে, অঙ্গ হচ্ছে, আবার কিছু সংখ্যক অঙ্গ মিলিত হয়ে তন্ত্র গঠন করছে। তো খেয়াল করে দেখো, আমি যখন কলার সংজ্ঞা পড়তেছি, তো কলার সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতেছি যে এই কলা, তাই না, টিস্যু। তো এই টিস্যু বা কলা কাকে বলে? এটা একটা সংজ্ঞা রয়েছে যে আকৃতি, উৎপত্তি ও কার্যপ্রণালী একই, এই রূপ কোষ সমষ্টিকে কলা বলা হয়। তোমাদের আমি একটা চমৎকার উদাহরণ দিচ্ছি, কারণ আমি নিজেই মানুষ। তোমরা নিজেকেই নিয়ে একটা উদাহরণ দিলে সেই উদাহরণটা মনে রাখা তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। তো এখানে কি বলতেছে, 3টা কথা আছে: আকৃতি, উৎপত্তি ও কার্যপ্রণালী একই, এরূপ কোষ সমষ্টিকে কলা বলা হচ্ছে। তুমি নিজের জিহ্বাকে নিয়ে চিন্তা করো। জিহ্বার কোষগুলোকে যখন আমি অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবো, সেই জিহ্বার কোষগুলো কিন্তু দেখতে আকৃতি একই। এদের যদি উৎপত্তিকে বিশ্লেষণ করে দেখা যাবে এদের উৎপত্তি কিন্তু একই স্থান থেকে উৎপত্তি হয়েছে। 3 নম্বর, জিহ্বার কোষের যে কাজগুলো হবে
সেই কোষের কাজগুলো হচ্ছে স্বাদ গ্রহণ করা। তো এই তাহলে আমাদের তিনটা যে কথা, আকৃতি, উৎপত্তি ও কার্যপ্রণালী একই, এইরূপ কোষ সমষ্টিকে কিন্তু কলা বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে যে কলা যে সংজ্ঞা, যদি আমি মনে করি যে তোমরা নিজে মনে করো যে জিহ্বার কিছু কোষ নিলাম, যকৃতের কিছু কোষ নিলাম, আর পাকস্থলীতে কোষ নিলাম, তোমাদের কথা যে স্যার তো এই কিছু সংখ্যক কোষ মিলিত হয়ে কলা না, জিহ্বার কোষ মিলে, যকৃতের কোষ মিলে এবং পাকস্থলীর কোষ মিলে কলা হবে না। কলা হতে গেলে তিনটা পয়েন্ট লাগবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকৃতি একই আকৃতি হতে হবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপত্তি একই স্থান্ত হতে হবে, 3 নম্বর পয়েন্ট কার্যপ্রণালী একই হতে পারে। যেভাবে প্রাণীর ক্ষেত্রে কলার যেভাবে যে সংজ্ঞা রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে সেই একই ধরনের সংজ্ঞা, অর্থাৎ আকৃতি, উৎপত্তি এবং কার্যপ্রণালী একই, এরূপ কোষ সমষ্টিকেই কলা বা টিস্যু বলা হচ্ছে। তোমরা ছবিতে দেখো, এই যে একটা ছবি, তাই না? এই একটা ছবির মধ্যে এখানে একটা কলার ছবি দেখানো হয়েছে। তো আমি বলে দিচ্ছি এই ছবিটা হচ্ছে ভাজক কলার ছবি। তো এই কলা দেখো যে এদের যে কোষগুলো একই আকৃতি, দেখতে কি একই ধরনের আকৃতি, তো উৎপত্তিও একই স্থান থেকে এবং কার্যপ্রণালী একই স্থান, কার্যপ্রণালী একই ধরনের, এই জন্য এটাকে আমি কলা বলবো। তাহলে এটাকে কি বলবো? কলা বা টিস্যু বলবো। তো আমরা উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে কলার যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে ভিন্ন। প্রাণীর ক্ষেত্রে সবাই শ্রেণীবিন্যাসটা আমাদের মনে রাখে, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে কলাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা আছে আবরণী কলা, 2 নম্বর হচ্ছে যোজক কলা, 3 নম্বর হচ্ছে পেশি কলা, 4 নম্বর হচ্ছে স্নায়ু কলা। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কলা হচ্ছে প্রধানত 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলাকে আমরা বলবো মেরিস্টেমেটিক টিস্যু, আর স্থায়ী কলাকে আমরা বলবো পার্মানেন্ট টিস্যু। তাহলে আমরা এখন দেখব যে আসলে ভাজক এবং স্থায়ী কলার মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রধানত এখানে আমাদের একটা কিছু বৈসাদৃশ্য দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। তো পয়েন্টে আমি দেখো যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধানত তুমি 4 থেকে 5টা বৈসাদৃশ্য দিকগুলো আলোচনা করলে, পার্থক্য করলে তাহলে জিনিসটা মনে রাখতে পারবো। ভাজক কলা প্রথমের সংজ্ঞা হচ্ছে ভাজক কলা বিভাজনে সক্ষম 1, 2 নম্বর স্থায়ী কলা বিভাজন অক্ষম। 2 নম্বর পয়েন্টে আমরা যখন যাব, ভাজক কলার কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত, স্থায়ী কলার কোষ প্রাচীর সাধারণত পুরু, প্যাকটিন হতে পারে, লিগনিন হতে পারে ইত্যাদি দিয়ে গঠন হতে পারে। 3 নম্বর, ভাজক কলার যে নিউক্লিয়াসের আকৃতি বড় হবে এবং সেই সাথে ঘন সাইটোপ্লাজম থাকবে। স্থায়ী কলার ক্ষেত্রে নিউক্লিয়াসের আকৃতি ছোট, অস্পষ্ট এবং সাইটোপ্লাজম একটু পাতলা আকৃতি হয়ে থাকবে। সাধারণত ভাজক কলার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, স্থায়ী কলার মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। ভাজক কলাতে কোষ গহ্বর থাকে না, স্থায়ী কলাতে কোষ গহ্বর থাকে। তাহলে আমরা ভাজক এবং স্থায়ী কলার মধ্যে আমরা এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আমরা বুঝতে পারলাম। তোমরা সবাই এতটুকু তোমার একটা ধারণা উচিত যে ভাজক কলাটা কি, স্থায়ী কলাটা কি। ভাজক কলার যদি তুমি বৈশিষ্ট্য জানা থাকে আর স্থায়ী কলার বৈশিষ্ট্য জানা থাকে, তাহলে ভাজক এবং স্থায়ী কলার মধ্যে যে বৈশিষ্ট্য হচ্ছে পার্থক্য ভিন্ন দেখা যাবে, সেই বৈশিষ্ট্যটা কি হচ্ছে তুমি পার্থক্য বা বৈসাদৃশ্য দিকগুলো আলোচনা করতে পারবা। ঠিক আছে? তো আমরা এখন প্রাণীর ক্ষেত্রে কলাটা সাধারণত 4 ভাগে আমরা বুঝতে পেরেছি, জানি। উদ্ভিদের ক্ষেত্রে এই যে আমরা যে প্রধানত 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। তো এই ভাজক কলাকে আবার যখন আমরা পূর্ণাঙ্গ রূপে যখন শ্রেণীবিন্যাস করব, এই শ্রেণীবিন্যাস অর্থাৎ অনেক বড় আকারে হয়ে থাকে। তো
তো আমরা এট এ গ্ল্যান্স দেখাচ্ছি যে যে টিস্যুর উদ্ভিদের টিস্যু যে শ্রেণীবিন্যাস সেটা আমরা এখানে বোর্ডের মাধ্যমে সেটা শ্রেণীবিন্যাসগুলো দেখানো হচ্ছে। প্লিজ খেয়াল করে দেখো, এই যে আমি এটাকে স্কেল তোমাদের সামনে দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে কলা বা টিস্যু। এই কলা বা টিস্যুটাকে প্রধানত দুটি ভাগে বিভক্ত হয়েছে। এই দুটি ভাগের মধ্যে একটা হচ্ছে ভাজক কলা, একটি হচ্ছে স্থায়ী কলা। একটিকে বলবো মেরিস্টেমেটিক টিস্যু, একটাকে বলা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ভাজক কলা স্থায়ী কলার মধ্যে প্রধানত যে দুটি ভাগে ভাগ করেছে তার প্রধান পার্থক্য হচ্ছে ভাজক কলার হচ্ছে বিভাজনে সক্ষম, স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম। এটাই প্রধান পার্থক্য। প্লাস তুমি যখন বৈসাদৃশ্য দিকগুলো আলোচনা করবা ভাজক ও স্থায়ী কলার মধ্যে কী পার্থক্য, যেমন তোমাকে প্রশ্ন করা হয় উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য কী? পার্থক্য অনেকগুলো আছে। তো প্রধান পার্থক্য হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এইটাই কিন্তু প্রধান পার্থক্য। তেমনি ভাজক ও স্থায়ী কলার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ভাজক কলার ক্ষেত্রে বিভাজনে সক্ষম, স্থায়ী কলার বিভাজনে অক্ষম। এটা হচ্ছে প্রধান পার্থক্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এতে খেয়াল করে দেখো, এই ভাজক কলাকে বিভিন্ন উপায়ে প্রধানত চার ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে ভাজক কলাকে উৎপত্তি অনুযায়ী ভাগ করা হয়েছে, অবস্থান অনুযায়ী ভাগ করা হয়েছে, কার্যানুযায়ী হিসাবে ভাগ করা হয়েছে এবং বিভাজন অনুসারে ভাগ করা হয়েছে। উৎপত্তি অনুযায়ী যে ভাগ করা হয়েছে সেটা আবার তিন ভাগে। একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি। উৎপত্তি হচ্ছে প্রারম্ভিক হচ্ছে যেসব ভাজক কলার কোষগুলো বা কলাগুলো মূল ও কাণ্ডের একদম শীর্ষ, অর্থাৎ মূল ও কাণ্ডের একদম শীর্ষে অবস্থান করে থাকে, ওখান থেকে উৎপত্তি বা একটা মূল কাণ্ডের অংশ থেকে উৎপত্তি হয়েছে, সেটাকে মানে শীর্ষে বা প্রধান অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে, তাকে প্রারম্ভিক বলা হচ্ছে। দুই নম্বর হচ্ছে প্রাইমারি ভাজক কলা। প্রাইমারি ভাজক কলা হচ্ছে যেটা প্রারম্ভিক ভাজক কলা থেকে যে ভাজক কলা উৎপত্তি হবে তাকে প্রাইমারি ভাজক কলা বলা হচ্ছে। দুই নম্বর সেকেন্ডারি ভাজক কলা কি, যে ভাজক কলার কোষগুলো কি স্থায়ী কলা থেকে উৎপত্তি, এই যে পার্মানেন্ট টিস্যু থেকে যেসব ভাজক কলার কোষগুলো উৎপত্তি সেগুলোকে বলবো সেকেন্ডারি ভাজক কলা। ঠিক আছে, প্রাইমারিটাকে মুখ্য বলবো, সেকেন্ডারিটাকে গৌণ বলবো, মনে থাকবে। দুই নম্বর হচ্ছে অবস্থান। এখন একবার উৎপত্তি অনুযায়ী ভাজক কলাকে তিন ভাগে বিভক্ত করেছে, এবারটা ওই ভাজক কলাগুলোকে অবস্থান অনুযায়ী বিভক্ত করা হবে, ভাগ করা হবে। শীর্ষস্থ, নিবেশিত, পার্শ্বস্থ। তো আমরা শীর্ষস্থ বলতে গেলে একদম শীর্ষে, উঁচু বা শীর্ষে অবস্থান করতেছে। দুই নম্বর নিবেশিত বলতে গেলে যেমন দুটির মাঝখানে একটি, তিনজন আছে, তিনজনের মাঝখানে যে আছে সেটাকে নিবেশিত বলবো। যেমন দুইটির মাঝখানে একজন আছে সেটা নিবেশিত বলবো। আর পার্শ্বস্থ বলতে গেলে যেমন এই যে আমাদের ল্যাটারাল লাইন যেটাকে বলো, পার্শ্বীয় বলবো, সেটাকে ল্যাটারাল মেরিস্টেম বলা হয়ে থাকে। তো এখানে শীর্ষস্থ ভাজক কলাগুলোকে অ্যাপিক্যাল বলা হচ্ছে, মেরিস্টেম বলা হচ্ছে। যেসব ভাজক কলা কোষগুলো কি সাধারণত মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে থাকে সেগুলোকে বলবো শীর্ষস্থ ভাজক কলা। দুই নম্বর নিবেশিত ভাজক কলা, দুইটি স্থায়ী কলার মাঝখানে, যেমন দুইটি স্থায়ী কলা পার্মানেন্ট টিস্যু, এই দুইটি পার্মানেন্ট টিস্যুর মাঝখানে যে ভাজক কলা অবস্থান করবে সেই ভাজক কলাকে নিবেশিত বলবো, যেটাকে আমরা বলবো আরেকটা ভাষায় ইন্টারক্যালারি। তিন নম্বর হচ্ছে পার্শ্বস্থ, যেটা ভাজক কলা বলবো, ভাজক কলাকে পার্শ্বস্থ বলবো, যেটাকে হচ্ছে ল্যাটারাল লাইন। তো ল্যাটারাল লাইন বলতে গেলে পার্শ্বীয়, অর্থাৎ যেসব ভাজক কলা মূল কাণ্ডের অর্থাৎ কাণ্ডের পার্শ্বস্থ অঞ্চলে যেসব ভাজক কলা দেখা যাবে সেগুলোকে আমরা বলবো পার্শ্বস্থ ভাজক কলা, যেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম বলবো। তাহলে আমরা চারটা ভাগের মধ্যে প্রধানত দুইটা ভাগে আমরা শিখেছি, উৎপত্তি আর একটা হচ্ছে অবস্থান। তিন নম্বর হচ্ছে কার্যানুযায়ী।
তো কার্যানুযায়ী হতে গেলে আমরা বুঝতে হবে এটা আবার 3 ভাগে, একটা আছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, যেটাকে বলা যে ভিত্তি কলা। প্রোটোডার্ম বলতে গেলে স্তরকে বোঝাচ্ছে। ডার্মা অর্থাৎ আমাদের যেমন কি ডার্মা বলা হচ্ছে, ডার্মাটোলজি বলা হচ্ছে, কারণ স্কিন ত্বককে বোঝাচ্ছে। তেমনি উদ্ভিদেরও তো ত্বক রয়েছে, অর্থাৎ যেসব ভাজক কলা কোষগুলো উদ্ভিদের ত্বক উৎপত্তি করে আবরণ গঠন করে, সেই সব ভাজক কলাকে আমরা বলবো প্রোটোডার্ম বলবো। এক, প্রোক্যাম্বিয়াম, যেসব ভাজক কলা কোষগুলো পরিবহন কলা গঠন করে, ভাস্কুলার বান্ডেল। আমরা কিন্তু এই যে পরবর্তীতে ক্লাসে আমরা কিন্তু ভাস্কুলার বান্ডেল সম্পর্কে বিস্তারিত জানবো। পরিবহন করে জাইলেম এবং ফ্লোয়েম কলাগুচ্ছ একত্রে রেখে আমরা যে গঠন করে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল, যে পরিবহন কলা। তো আমরা জানি এই পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডেল গঠন করে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তোমরা দেখবে যে মূল ও কাণ্ডের মধ্যে একটা বিভিন্ন কি ছবি বা ডায়াগ্রাম দেওয়া আছে, লেখচিত্র ছবি দেওয়া আছে, সেখানে তুমি খেয়াল করে দেখো এখানকার ছবির মধ্যে গোলগুলো অবস্থান করে, যেমন মজ্জা, কর্টেক্স, মজ্জা রশ্মি, এগুলো বিভিন্ন কি অর্থাৎ চিহ্নিত অংশ আছে। অর্থাৎ এইসব অংশগুলো উদ্ভিদের এইসব অংশগুলো গঠন করে হচ্ছে কি কোনটি, সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি কলা। তাহলে আমরা ভাজক কলা যে 4 ভাগে সাধারণত ভাগ করা হয়, তার মধ্যে 3টে জেনে ফেললাম। একটা হচ্ছে উৎপত্তি, একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে কার্যানুযায়ী। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ফলো আপ করো। একটা হচ্ছে আরেকটি ভাগটা আমাদের পার্থক্য মানে থেকে যায়, সেটা হচ্ছে বিভাজন অনুযায়ী। তো বিভাজন অনুযায়ী ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভাজক কলাকে আবার 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে মাস মেরিস্টেম, 2 নম্বর হচ্ছে প্লেট মেরিস্টেম, 3 নম্বর হচ্ছে রিব মেরিস্টেম। খুবই সুন্দর মনে রাখার জন্য মাস মেরিস্টেমের অর্থাৎ যেসব ভাজক কলা কোষগুলো সকল মাস অর্থাৎ সকল তলে বিভাজিত হয়ে থাকে, সেই ভাজক কলারকে আমরা বলবো মাস মেরিস্টেম। যেসব ভাজক কলার প্লেট মানে দুতলে অর্থাৎ প্লেটের মতন গঠন করে, অর্থাৎ যেসব ভাজক কলার কোষগুলো দুতলে বা প্লেটের মতন গঠন করে থাকে, সেই ভাজক কলাকে আমরা কি বলবো, প্লেট মেরিস্টেম। 3 নম্বর হচ্ছে রিব মেরিস্টেম। যেসব ভাজক কলার কোষগুলো একটা তলে বিভাজিত হয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো, রিব মেরিস্টেম। তো আমরা আজকে এই অধ্যায়ের মধ্যে ভাজক কলার শুধুমাত্র শ্রেণীবিন্যাস জানলাম না, ভাজক কলার সম্পর্কে আমরা একটা ডিসক্রিপশন সম্পর্কেও কিন্তু আমাদের জানা হয়ে গেল, আর কি বর্ণনা জানা হয়ে গেল। এখন আমরা শ্রেণীবিন্যাস আলোচনা করতে গেলে আমাদের একটু অল্প কিছু অংশ বাকি থাকে। আমরা বাকি যে এই অধ্যায় বাকি অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ লেকচার 6 অর্থাৎ ক্লাস 6-এর ক্ষেত্রে আমরা এই সম্পর্কে আমরা জানব। তো এখানে আমরা ভাজক কলার সম্পর্কে জেনেছি। শুধুমাত্র মনে রাখার জন্য স্থায়ী কলা আমরা একটু জানবো। তোমরা কিন্তু বইতে পড়তে গিয়ে প্যারেনকাইমা কলা, একবার জাইলেম, একবার ফ্লোয়েম, একবার কি ট্রাকিড, একবার ট্রাকিয়া, এই যে কথাগুলো আসবে তোমরা পড়তে গেলে এটা নিজেই বুঝতে অসুবিধা হবে। এই জন্য পড়ার আগে অবশ্যই তোমার একটা পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস জানতে হবে। এই পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস না জানলে একবার কোনটা কোলেনকাইমা, কোনটা প্যারেনকাইমা, কোনটা আবার ভাজক কলা, কোনটা আবার স্থায়ী কলা, এগুলো তোমাদের বোঝা কঠিন হয়ে পড়বে। ঠিক আছে? তো এখানে স্থায়ী কলাকে খেয়াল করে দেখো। স্থায়ী কলাকে পার্মানেন্ট কলাকে টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সরল কলা, জটিল কলা, একটা হচ্ছে ক্ষরণকারী কলা। সরল কলাগুলো হচ্ছে সিম্পল টিস্যু, কমপ্লেক্স অ্যান্ড সেক্রেটারি টিস্যু। সরল কলার ক্ষেত্রে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো এখানে আমি একটু ছবির মধ্যে এখানে দাগিয়ে নিচের দিকে দেখেছি। 1 নম্বর হচ্ছে প্রায়েনকাইমা কলা, 2 নম্বর হচ্ছে ক্লোয়েনকাইমা কলা, 3 নম্বর হচ্ছে স্কেলেনকাইমা কলা। তোমার নিচে ক্লাসে অর্থাৎ 9-10 বইতে এই কলাগুলোর নাম শুনেছ, পার্থক্য জেনেছ, কোন প্রায়েনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, এই 3টা কলার মধ্যে কী পার্থক্য আছে সে সম্পর্কে তোমরা হয়তো নিচের ক্লাসগুলোতে মাধ্যমিক অর্থাৎ শ্রেণীতে তোমরা এসব শিখে আসছো।
2 নম্বর হচ্ছে জটিল কলা। জটিল কলার মধ্যে মধ্যে দুইটা ভাগ, জাইলেম এবং ফ্লেম। এই যে জাইলেম এবং ফ্লেম কলা একত্রে কিন্তু ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম এবং ফ্লেম কলা মিলে পরিবহন কলা গঠন করে। আমি এখানে জায়গা নেই বলে জাইলেম ও ফ্লেমের মধ্যে আমি প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা জাইলেমকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, ট্রাকিড ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং কাষ্ঠতন্তু, আর ফ্লোয়েমের শিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং বাস্তুতন্তু। এটা জাইলেম যেমন 4 ভাগে বিভক্ত, ফ্লোয়েমটা ঠিক সেই 4 ভাগে বিভক্ত। আর অংশটা বাকি হচ্ছে ক্ষরণকারী কলা। এটার মধ্যে দুইটা, একটা তরুক্ষীর এবং গ্রন্থিকোষ। যেমন কিছু কিছু উদ্ভিদ এবং কাণ্ডের থেকে বিভিন্ন অঙ্গ থেকে কিছু ক্ষরণ হয়ে থাকে, বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়ে থাকে, সেটাকে বলবো ক্ষরণকারী কলা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা উল্লেখযোগ্য অধ্যায়, সেটা হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র। আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের টিস্যু এবং টিস্যু তন্ত্র সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি। তাহলে আমরা এখানে আমি বলেছিলাম যে আবার ওই যে প্রথমে যে কথাটা বলেছি যে প্রাণীর ক্ষেত্রে এই কোষ কলা অঙ্গ তন্ত্র 4 ভাগে। কারণ প্রাণীদের ক্ষেত্রে অঙ্গ আছে, অর্গান আছে, যকৃত অর্গান, বিভিন্ন অঙ্গ আছে, তাই না? কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম কোনো অঙ্গ নাই। এই জন্য উদ্ভিদের ক্ষেত্রে এটা 3টা ভাগে ভাগ করা, 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে কোষ, দ্বিতীয় ধাপ হচ্ছে কলা, তৃতীয় ধাপ হচ্ছে টিস্যুতন্ত্র, কলাতন্ত্র। ঠিক আছে? কেন কলাতন্ত্র বলা হচ্ছে? তো আমরা জানি কিছু প্রাণী ক্ষেত্রে বলছে কিছু কোষ মিলে কিছু কলা গঠন হয়, কিছু কলা মিলে কিছু অঙ্গ গঠন করে, কিছু অঙ্গ মিলে যখন একটা কাজ সম্পন্ন করে থাকে তখন আমরা ওটাকে তন্ত্র বা তখন সিস্টেম বলে থাকি। দেখো, প্রাণী ক্ষেত্রে তন্ত্র আবার কয়েক প্রকার। একটা হচ্ছে পরিপাকতন্ত্র, শোষণতন্ত্র, তারপরে পরিবহন রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, এগুলো বিভিন্ন কঙ্কালতন্ত্র, এগুলো বিভিন্ন 9টি ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক এই টিস্যুতন্ত্রকে কয় ভাগে বিভক্ত হয়েছে আমরা নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্র কাকে বলতেছে? যখন এই যে টিস্যু মিলে, অর্থাৎ টিস্যুগুলো অর্থাৎ উদ্ভিদের কলাগুলো মিলিত হয়ে যখন একটা কাজ সম্পন্ন করবে তখন এটাকে আমরা তন্ত্র বলবো। ঠিক এটাকে তখন আমরা কি বলবো? টিস্যু সিস্টেম বলবো। তো আমরা নেক্সট ক্লাসে টিস্যু তন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই আবার বলছি, তোমরা ক্লাসগুলো খুবই মনোযোগী হয়ে শুনবা, আমি এটা আশা করি। তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, এই আমার কামনা। আল্লাহ হাফেজ।